স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। 2024 সালে গণ অভ্যুত্থানের সময় আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ। 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ এই রায় ঘোষণার কথা রয়েছে। গত 20 জানুয়ারি মামলাটি রায়ের জন্য অপেক্ষমান ঘোষণা করে ট্রাইব্যুনাল। পরে গত 1 ফেব্রুয়ারি রায়ের দিন জানানো হয়। এই মামলায় মোট 16 আসামির মধ্যে 8 জন কারাগারে আছেন। তারা হলেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম, ঢাকা জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক পরিদর্শক আরাফাত হোসেন, আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক আব্দুল মালেক, আরাফাত উদ্দিন, কামরুল হাসান, শেখ আফজালুল হক ও সাবেক কনস্টেবল মুকুল চোকদার। এ বিষয়ে বিস্তারিত জানতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত আছেন সহকর্মী মাহিদুর রহমান। কথা বলবো তার সঙ্গে। মাহিদুর, রায় ঘোষণার কার্যক্রম কখন শুরু হতে পারে আর মামলার বিষয়ে আইনজীবীরা কি বলছেন? ইমন, যেমনটি বলছিলেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ একটি ঐতিহাসিক রায় ঘোষণা করা হবে। আমরা সকাল থেকেই এখানে অবস্থান করছি এবং কিছুক্ষণ আগে আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে জানতে পেরেছি যে এই রায় ঘোষণার জন্য কিন্তু সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যেই শেষ হয়েছে। সবার উপস্থিতি, তারা যাদের আজকে এখানে উপস্থিতি একান্তই কাম্য ছিল, তারা সবাই ইতিমধ্যে এসে পৌঁছেছেন এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে দুপুর 12:30 বেজে এই রায় ঘোষণা করা শুরু হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী তিনি সহ তার 2 জন আছেন। এই 3 বেঞ্চের 3 জনই কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। অর্থাৎ বলা যায় যে সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে। দিন যত গড়াচ্ছে তত কিন্তু ট্রাইব্যুনালে মানুষজনের সমাগম বাড়ছে। আমরা দেখেছি যে ট্রাইব্যুনালের বাইরের গেটে যেমন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, এখানে পুলিশ র্যাবের পাশাপাশি কিন্তু সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে। তবে ভেতরে প্রয়োজন ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আমরা দেখেছি যে বাইরে যে আসামিরা রয়েছে, আসামিদের আত্মীয় স্বজনরা কিন্তু বাইরে অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই রায় শোনার জন্য। এর পাশাপাশি যারা এই রায়কে কেন্দ্র করে, এই মামলাকে কেন্দ্র করে যারা এখানে নিহত এবং আহতের স্বজনরা, আত্মীয় স্বজনরা, তাদের পরিবারের লোকজন, তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমরা সকাল থেকেই দেখছি, তাদের সাথে কথা বলছি। তারা আমাদেরকে জানিয়েছে যে এই বিচার, তারা একটা সঠিক বিচার চায় এবং তারা আশা করে যে তারা সুষ্ঠু একটি বিচার হবে, সুষ্ঠু একটি বিচার নিয়ে তারা আজকে ঘরে ফিরবেন। আমরা প্রসিকিউশনের পক্ষ থেকেও প্রসিকিউশনের কাছেও জানার চেষ্টা করেছি। প্রসিকিউশন আমাদেরকে জানিয়েছে যে এই যে শুরু থেকে তারা যে বিচার কার্যক্রম চালিয়ে আসছে, এই বিচার কার্যক্রমে তারা এটা প্রমাণ করার চেষ্টা করেছেন যে এই মামলায় যারা দোষী সাব্যস্ত তাদেরকে তারা প্রমাণিত করতে পেরেছেন যে তারা এই মামলায় দোষী এবং তারাও এটার কিন্তু সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন। আমরা কথা বলেছি আসামি পক্ষের আইনজীবীদের সাথে। আসামি পক্ষের আইনজীবীরাও কিন্তু অধীর আগ্রহী আছেন। তারাও কিন্তু বলছেন যে আমাদের তাদের যে মক্কেলরা রয়েছে, মক্কেলরা কিন্তু কোনোভাবেই এই মামলার সাথে জড়িত না, এই ধরনের একটি কর্মকাণ্ডের সাথে জড়িত নয়। এই জন্যে তারাও কিন্তু তাদের যে মক্কেল, তারাও কিন্তু খালাস চাচ্ছেন। আমরা কিন্তু দেখেছি যে এর আগে যে জুলাই গণ অভ্যুত্থানের যে 2টি রায় হয়েছে, এই 2টি রায় কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই হয়েছে এবং আজকে যে রায়টি, এটিও শুরুতেই যে অভিযোগ গঠনগুলি হয়েছে, এই অভিযোগের শুরুতেই একটি অভিযোগ ছিল এই আশুলিয়া 6 লাশ পোড়ানোর মতো একটি নৃশংস ঘটনাকে কেন্দ্র করে এবং এই অভিযোগটিকে কেন্দ্র করেই কিন্তু আজকে যে রায় ঘোষণা করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কিন্তু আজকে এটি সর্বপ্রথম রায় ঘোষণা করবেন এবং এই রায়ের মাধ্যমে প্রসিকিউশন আমাদেরকে জানিয়েছে যে জাতির কাছে তারা প্রমাণ করতে চায় যে বাংলাদেশে এখনও সুষ্ঠু বিচার হয় এবং জুলাই যে যোদ্ধারা, এই জুলাই যোদ্ধাদেরকে এই রায়ের মাধ্যমে তারা এই খবরটি জানিয়ে দিতে চান যে জুলাই আন্দোলনে যে যোদ্ধা, তারা একটি সুষ্ঠু বিচার সারা বাংলাদেশের সামনে তুলে ধরবেন। তো বেলা 12:30 বেজে কোর্ট বসার কথা রয়েছে এবং রায় ঘোষণা করার কথা রয়েছে। এর পরবর্তীতে কি নির্দেশনা আসে কোর্টের ভেতর থেকে আমি আপনার মাধ্যমে ইমন জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আমার কাছে এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ মাহিদুর রহমান। পরবর্তীতে রায় কি হয় তা জানার জন্য আপনার সাথে হয়তো আবার আমরা যুক্ত হব।
সারা দেশে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ রাজশাহী বিভাগের 4 জেলায় জনসভায় অংশ নেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। প্রথমে নওগাঁ, এরপর চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী এবং সবশেষ সন্ধ্যায় নাটোরে জনসভায় বক্তব্য রাখার কথা রয়েছে। নির্বাচনের আগে এসব জেলায় শেষবার সফরে এসে 11 দলীয় জোটের প্রার্থীদের জন্য ভোট চাইবেন তিনি। জনসভা উপলক্ষে এরই মধ্যে মাঠ প্রস্তুত করা হয়েছে। কর্মসূচি যেন উৎসব মুখর এবং শৃঙ্খলার সঙ্গে শেষ করা যায় সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। জামায়াতে আমিরের নির্বাচনী জনসভার খবর সংগ্রহ করছেন সহকর্মী নূর আলম। নূর আলম, চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের সঙ্গে আপনি তো যুক্ত আছেন, তো জামায়াতের আমির কি চাঁপাইনবাবগঞ্জে পৌঁছেছেন, আর সেখানে লোক সমাগম কেমন দেখছেন? সেই সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান প্রতিটি নির্বাচনী এলাকায় কিন্তু তিনি জনসভা করছেন এবং প্রচারণা করছেন এবং তাদের যে দলীয় প্রার্থী তাকে কিন্তু হাতে দাঁড়িপাল্লা তাদের হাতে তুলে দিয়েছেন এবং প্রতিটি সমাবেশে কিন্তু আমরা দেখেছি যে নেতাকর্মীদের যে পদচারণা সেটা কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন। যদি ক্যামেরা মতন দেখাতে যাচ্ছে যে এখানে আজকের এই নবাবগঞ্জের সরকারি মাঠ রয়েছে, কলেজ মাঠ রয়েছে, সেখানে পুরুষের পাশাপাশি আমরা দেখেছি যে নারীরাও কিন্তু তাদের যে অংশগ্রহণ সেই অংশগ্রহণ কোনো অংশই কম না। এক সাইড আমরা যেটা দেখেছি কিছুক্ষণ আগে যে কেন্দ্রীয় নেতারা রয়েছেন, অর্থাৎ জামায়াতে ইসলামের বা তার সহযোগী যে সংগঠন রয়েছে তাদের কেন্দ্রীয় নেতারা এরই মধ্যে আমরা দেখেছি স্টেজে উঠে এসেছেন এবং কিছুক্ষণ পর, অর্থাৎ আপনি জানেন যে এই চাঁপাইনবাবগঞ্জের আগে নওগাঁয় একটি জনসমাবেশে কথা বলবে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এরপরেই কিন্তু তিনি এই চাঁপাইনবাবগঞ্জের যে সরকারি যে কলেজ মাঠ রয়েছে সেখানে তিনি আসলে বক্তব্য রাখবেন। যে আসলে তাদের একটা আমরা দেখেছি এখন পর্যন্ত যারা কথা বলেছে, দায়িত্বশীল যারা নেতারা রয়েছে তারা বলছেন সুশাসন ও শান্তির এবং পরিবর্তনের জন্য উন্নত এবং আধুনিক যে চাঁপাইনবাবগঞ্জ তারা যে তৈরি করবেন সেই প্রত্যয় কিন্তু আসলে তারা ব্যক্ত করেছেন। আমরা জানেন যে চাঁপাইনবাবগঞ্জ মোট 3টি সংসদীয় আসন, সেই 3টি সংসদীয় আসনে এখানে লড়ছেন জামায়াতের যারা প্রার্থী রয়েছেন। এখানে জামায়াতের কেন্দ্রীয় যে শুরা মজলিসের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য রয়েছে সেখানে নুরুল ইসলাম বুলবুল, তিনিও কিন্তু এখানে এই চাঁপাইনবাবগঞ্জের 3 আসন অর্থাৎ সাধারণ এখানে তিনি লড়ছেন। দেখতে পাচ্ছি যে সকাল থেকে নেতাকর্মীদের যেই বিভিন্ন তাদের দলীয় যে স্লোগান এবং যে ব্যানার এবং ফেস্টুন সেটা নিয়ে কিন্তু চাঁপাইনবাবগঞ্জের যেই মাঠটি রয়েছে তারা কিন্তু এখানে প্রবেশ করেছেন এবং দেখতেই পাচ্ছেন সমাবেশ শুরু হওয়ার আগে সমাবেশ কিন্তু দুপুর 12:30 অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আমরা দেখেছি সকাল 9টা থেকে এই মাঠে তাদের যে নেতাকর্মীরা তারা কিন্তু এসেছেন এবং দেখতেই পাচ্ছেন নেতারা কিন্তু তাদের যে কেন্দ্রীয় নেতারা রয়েছেন তারা একের পর এক তারা বক্তব্য রাখছেন এবং যে দিক নির্দেশনা অর্থাৎ নির্বাচনকে যেহেতু জানেন 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচনকে রেখে এরই মধ্যেই কিন্তু যে প্রচারণা সরব হয়ে উঠেছে কিন্তু পুরো যে সংসদীয় আসনগুলো রয়েছে সেই সংসদীয় আসন এবং সেই ধারাবাহিক অংশ হিসেবেও আজকে এই চাঁপাইনবাবগঞ্জের জনসভার মধ্য দিয়ে তাদের যে নেতাকর্মীরা রয়েছেন সেখানে বক্তব্য রাখবেন জামায়াতের আমির শফিকুর রহমান এবং দিক নির্দেশনা দেওয়ার পর তারা আবারও যে পুরোদমে তাদের যে দলীয় যে নির্বাচনী যে কাজ সেগুলো কিন্তু তারা আসলে বিভিন্ন যে তাদের যে প্রার্থী বা ভোটাররা রয়েছেন তাদের কাছে তুলে ধরবেন এবং এরপরে আমরা যেটা জানি যে এখানে বক্তব্য দেওয়ার পর জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি গোদাগাড়িতে একটি সমাবেশ করবেন এবং গোদাগাড়ি থেকে রাজশাহীর পথে তিনি রওনা হবেন এবং সেখানে তিনি বিকেল 4:30 তিনি একটি সমাবেশে বক্তব্য রাখবেন। আসলে পুরো যেই সমাবেশকে আজকের যে আয়োজন, তবে এখন পর্যন্ত যেহেতু জামায়াতের আমির শফিকুর রহমান তিনি এখনো এসে পৌঁছায়নি, কেন্দ্রীয় নেতারা একের পর এক বক্তব্য রাখছেন এবং দেখতে পাচ্ছেন এরই মধ্যে যে নবাবগঞ্জ যে কলেজ মাঠ রয়েছে সরকারি কলেজ মাঠ, সেই কলেজ মাঠ কিন্তু তাদের নেতা কর্মী এবং সমর্থকদের দ্বারা কিন্তু পরিপূর্ণ হয়ে উঠেছে। ইমন, এই ছিল আমার কাছ থেকে আজকে চাঁপাইনবাবগঞ্জের যে সরকারি কলেজ মাঠের যে নির্বাচনী জনসভা জামায়াতে তার সর্বশেষ। ইমন। জি নূর, যখন জামাতের আমির বক্তব্য শুরু করবেন তখন হয়তো আপনার সঙ্গে আমরা আবারও যুক্ত হব। চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী নূর আলম। কুমিল্লা 4 নির্বাচনী আসনে ভোট নিয়ে তৈরি হচ্ছে নতুন সমীকরণ। বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থীরা বাতিল হওয়ায়
কিছুটা স্বস্তিতে আছেন জামাত এনসিপির হাসনাত আব্দুল্লাহ। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, গণ অধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থন দিতে পারে বিএনপি। কুমিল্লা ৪ দেবিদ্বার আসনে মোট ভোটার ৪ লাখ। এর মধ্যে নারী ভোটার 2,05,000 ও পুরুষ ভোটার 1,94,000 জন। জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে একটি পৌরসভা ও 15টি ইউনিয়নের ভোটাররা ভোট দিবেন 116টি কেন্দ্রে। ভোটাররা বলছেন, সুশৃঙ্খল পরিবেশে ভোট দিতে চান তারা। নির্বাচনে প্রার্থীর রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি ব্যক্তিগত গ্রহণযোগ্যতা প্রাধান্য পাবে। অবশ্যই ভালো কাজ দেখবে, আগে যারা ভালো করছে তাদের কাছে দেখবে, নতুন প্রার্থী আছে ওনাকেও দেখবে। বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা বাতিল হওয়ায় জয়ের ব্যাপারে আশাবাদী জামাত ও এনসিপি জোটের হাসনাত আব্দুল্লাহ। তবে বিশ্লেষকরা বলছেন, বিষয়টি এত সহজ নয়, নানা ধরনের সমীকরণ রয়েছে। মানুষ যেই দলই করুক, যেই সংগঠনই করুক, তার একটা প্রার্থী অন্তত থাকুক ভোটের মাঠে, এবং সে তার পছন্দটা, এবং সেই ক্ষেত্রে প্রার্থী অনেক বেশি থাকুক, রাইট অফ চুজ মানুষ নির্ধারণ করতে পারুক। প্রতিযোগিতা না থাকলে আসলে নির্বাচন হয় না। বলা চলে যে আসলে আপনি তো এমনি পাশ করে ফেলেছেন। আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরুর পর বৈধ প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাচ্ছেন উঠান বৈঠক ও পথসভায়। ট্রান্সমিটার চুরি করছে একটা সময়ে, মিটার চুরি করছে একটা সময়ে, ট্রান্সমিটার চুরি করছে। যারা ব্যাংকের টাকা চুরি করছে তারা এখন আবার ভোট চুরির প্রস্তুতি নিতেছে না। আমরা কি ভোট চুরি হতে দিব? আমরা আমার বিরুদ্ধে যদি কেউ ভোট দেয়, সেইখানে ভোটটা দিতে পারে, আমরা সেটার ব্যবস্থা ইনশাল্লাহ করব। দেবিদ্বারে রাজনীতিতে আসছি এবং রাজনীতিতে আমাদের যে সমীকরণটা সেটা হলো আমাদের অনেক ভালো আমরা দেখতেছি এবং বিভিন্ন সার আমরা ভালো পাচ্ছি। তো বিশেষ করে জনগণের যে একটা আশঙ্কা সেটা হলো আমাদের দেবিদ্বারে যে উন্নয়নমূলক কাজগুলি আছে সেটি অবশ্যই ইনশাল্লাহ আমি যদি নির্বাচিত হই এগুলি ইনশাল্লাহ আমি বাস্তবায়ন করব। ভোটের দিন ঘনিয়ে আসলেও প্রার্থী চূড়ান্ত না হয় অনেকটা অস্বস্তিতে এই আসনের বিএনপি সমর্থকরা। সঞ্জিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তা কক্ষ। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আগামী 7 ফেব্রুয়ারি দেশের উত্তরাঞ্চলের 3টি জেলা সফর করবেন। জেলাগুলো হলো দিনাজপুর, ঠাকুরগাঁও ও নীলফামারী। এ বিষয়ে জানাতে দিনাজপুর থেকে যুক্ত আছেন সহকর্মী সুলতান মাহমুদ। সুলতান, তারেক রহমানের জনসভার জন্য কোথায় স্থান নির্ধারণ করা হয়েছে এবং কর্মসূচি নিয়ে বিস্তারিত জানান আমাদের। ইমন, আপনি জানেন যে দিনাজপুরের বিরামপুরে তারেক রহমানের আগামী 7 ফেব্রুয়ারি শনিবার তার জনসভা রয়েছেন। তারেক রহমান আসলে দিনাজপুরের কিন্তু এক পর্যায়ে কিন্তু তিনি দিনাজপুরের ভাগিনা, কারণ দিনাজপুর এই আসন থেকে তার মা কিন্তু নির্বাচন করার কথা ছিল। তিনি দিনাজপুর সদর আসন থেকে তার মা নির্বাচন করার কথা ছিল, কিন্তু তার মা মৃত্যুবরণ করার পর তার দলীয় কিন্তু সৈয়দ জাহাঙ্গীর আলম দিনাজপুর সদর আসন থেকে তিনি নির্বাচন করছেন এবং দিনাজপুর 6 আসন অর্থাৎ যেখানে তিনি জনসভাটি করবেন সেটি হচ্ছে বিরামপুর। দিনাজপুরের বিরামপুরে তিনি জনসভা করবেন। দিনাজপুর সরকারি কলেজ মাঠে কিন্তু এই জনসভার জন্য তার জনসভা করার জন্য কিন্তু প্রস্তুতি নেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই নেতাকর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস উদ্দীপনা রয়েছে সেটি আসলে আমরা দেখেছি যে তারেক রহমান দিনাজপুরে 19 বছর পর তিনি আসছেন। তার এই আগমন উপলক্ষে নেতাকর্মীদের আখ্যায়িত করছেন অনেক নেতাকর্মীরা বা দিনাজপুরের ভোটাররা। তারা বলছেন যে দিনাজপুরের 6টি সংসদীয় আসনের নেতাকর্মীরা সেই তারেক রহমানের জনসভায় উপস্থিত থাকবেন। দিনাজপুরের 6টি আসনে যে নেতাকর্মীরা ইতিমধ্যেই যে উচ্ছ্বাস উদ্দীপনা প্রকাশ করছেন এবং তারা বলছেন যে এই প্রিয় নেতাকে 19 বছর পর স্বচক্ষে দেখার জন্য তাদের মধ্যে যে বিভিন্ন রকমের যে উদ্বেগ উৎকণ্ঠা কাজ করেছিল সেটি কিন্তু অবসানে যাচ্ছেন। সেই লক্ষ্য করে কিন্তু আমরা দেখেছি যে নেতাকর্মীরা মাঠে রয়েছেন এবং সাধারণ মানুষকে বা ভোটারদেরকে কিন্তু দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে জানাচ্ছেন যে প্রিয় তারেক রহমান বা প্রিয় দিনাজপুরের ভাগিনা দিনাজপুরে আসছেন, তাকে স্বাগত জানানোর জন্য এখানকার মানুষের যে যে উচ্ছ্বাস কাজ করছে সেটা আমরা কিন্তু দেখেছি। এবং আজকে দিনাজপুরের বিভিন্ন পর্যায় থেকে নেতাকর্মীরা কিন্তু আজকে থেকেই তাদের যে নির্বাচনী এলাকার যে সমস্ত প্রার্থীরা রয়েছেন বিএনপির সমর্থিত প্রার্থীরা, তারা কিন্তু বিভিন্ন রকমের গাড়ি যোগে বা বিভিন্ন রকমের সফল করার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করছে। সর্বশেষ এটি ছিল আমার কাছে দিনাজপুর থেকে তারেক রহমানের আসার সর্বশেষ তথ্য। ইমন।
ধন্যবাদ সুলতান মাহমুদ। আগামী 7 ফেব্রুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দিনাজপুর ভ্রমণ করবেন এবং তার ঘিরে যে প্রস্তুতি চলছে তারই সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ। নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি দুবাই ভিত্তিক বহুজাতিক অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘটে অচল হয়ে পড়েছে চট্টগ্রাম বন্দর। এর ফলে দেশের আমদানি রপ্তানি কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, তৈরি হয়েছে নজিরবিহীন বাণিজ্যিক ও অর্থনৈতিক সংকট। প্রতিদিন হাজারো পণ্যবাহী কন্টেইনার খালাস হয় যে বন্দরে, সেখানে গত 2 দিনে বের হয়নি একটি কন্টেইনারও। জাহাজ থেকে প্রতিদিন গড়ে 8,000 কন্টেইনার ওঠানামা করা জেটিও স্থবির। অচলাবস্থা নিরসনে বন্দর ভবনে সব পক্ষকে নিয়ে আজ সভা হওয়ার কথা রয়েছে। এতে উপস্থিত থাকতে পারেন নৌ পরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও প্রতিশ্রুত মানবাধিকার সংস্থার বাস্তবায়নে হিমশিম খাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। গত 4 ফেব্রুয়ারি প্রকাশিত সংস্থাটির বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এতে বলা হয়, বিগত শেখ হাসিনা সরকারের আমলে গুম সংস্কৃতি প্রায় বন্ধ হলেও রাজনৈতিক বিবেচনায় গণগ্রেফতারের শিকার হয়েছে হাজারো মানুষ। এমনকি বিচার ছাড়াই কারাবন্দী অনেকে। রাজনীতিবিদ ছাড়াও অভিনয় শিল্পী, আইনজীবী ও সঙ্গীত শিল্পীদেরও আটক করা হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি। মব সহিংসতার উদ্বেগজনক বৃদ্ধি অন্তর্বর্তী সরকারের বড় চ্যালেঞ্জ বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে। 2024 জুন থেকে গত বছরের অগাস্টের মধ্যে মব সহিংসতায় কমপক্ষে 124 জনের মৃত্যু হয়েছে বলে জানায় HRW। ঐকমত্যের অভাব সহ বিভিন্ন কারণে অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার খুব কম বাস্তবায়িত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। এছাড়া নারী নির্যাতন, সংখ্যালঘুদের ওপর হামলা, নতুন করে রোহিঙ্গা শরণার্থী প্রবেশ এবং বৈদেশিক সহায়তা কমে যাওয়ার কারণে মানবিক পরিস্থিতির অবনতির বিষয়টিও প্রতিবেদনে তুলে ধরা হয়। দেশের বাইরের খবর। গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় প্রাণঘাতী হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। স্থানীয় সময় বুধবার উপত্যকার বিভিন্ন এলাকায় হামলায় অন্তত 23 জন ফিলিস্তিনি নিহত হন। আল জাজিরা জানায়, নিহতদের মধ্যে একাধিক শিশু রয়েছে। প্রতিবেদনে বলা হয়, গাজা সিটির তুফা এবং জেইতুন এলাকায় ইসরায়েলি গোলাবর্ষণে অন্তত 14 জন, দক্ষিণ গাজায় বাস্তুচ্যুতদের তাঁবুতে হামলায় 4 জন এবং আল মাওয়াসি উপকূলের তাঁবুতে 2 জন নিহত হন। স্থানীয়রা বলছে, সম্প্রতি গাজা জুড়ে ইসরায়েলি সামরিক তৎপরতা হঠাৎ বেড়েছে। আকাশে উড়ছে অসংখ্য ইসরায়েলি ড্রোন। গত অক্টোবরে যুদ্ধবিরতির পর থেকে গাজায় এ পর্যন্ত ইসরায়েলি হামলায় কমপক্ষে 520 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নাইজেরিয়ার পশ্চিম ও উত্তরাঞ্চলে বন্দুকধারীরা কমপক্ষে 200 মানুষকে হত্যা করেছে বলে জানিয়েছে স্থানীয় কর্মকর্তা ও বাসিন্দারা। হামলাকারীদের খুঁজে অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। আল জাজিরা জানায়, স্থানীয় সময়ে গত মঙ্গলবার সন্ধ্যায় পশ্চিমের কিয়ারা অঙ্গরাজ্যে বন্দুকধারীরা ওরো গ্রামে হামলা চালায়। সেখানে অন্তত 170 জনকে হত্যা করা হয়। এ সময় উত্তরের কাটসিনা অঙ্গরাজ্যে বন্দুকধারীরা বাড়ি বাড়ি ঘুরে গুলি করে অন্তত 21 জনকে হত্যা করে বলে জানায় সেখানকার বাসিন্দারা। এ সময় হামলাকারীরা বেশ কিছু বাড়িঘর এবং দোকানে আগুন ধরিয়ে দেয়। শারীরিক প্রতিবন্ধকতা যে অদম্য ইচ্ছাশক্তির কাছে হার মানে তা আবারও প্রমাণ করেছেন 33 বছর বয়সী মাইকেলা ব্রেন্টহাউস। বিশ্বে প্রথম হুইল চেয়ারে বসে মহাকাশ ভ্রমণ করে ইতিহাস গড়েছেন এই জার্মান নারী প্রকৌশলী। 7 বছর আগে পাহাড়ে মোটরসাইকেল চালানোর সময় এক দুর্ঘটনায় মেরুদণ্ডে আঘাত পেয়ে হাঁটার শক্তি হারিয়ে ফেলেন জার্মানির প্রকৌশলী মাইকেলা ব্রেন্টহাউস। তবে দুর্ঘটনা তাকে দমিয়ে রাখতে পারেনি। শারীরিক প্রতিবন্ধকতা হার মেনেছে অদম্য ইচ্ছা শক্তির কাছে। বিশ্বে প্রথমবারের মতো হুইল চেয়ারে বসে মহাকাশের সীমানা বা কারমান লাইন অতিক্রম করে ইতিহাস গড়েছেন এই জার্মান প্রকৌশলী। সম্প্রতি যুক্তরাষ্ট্রের টেক্সাসের ভ্যান হর্ন লঞ্চপ্যাড থেকে ব্লু অরিজিনের নিউ শেপার্ড রকেটে চড়ে মহাকাশে পাড়ি জমান মাইকেলা। ইউরোপিয়ান স্পেস এজেন্সির অ্যারোস্পেস ও মেকাট্রনিক্স প্রকৌশলী হিসেবে কর্মরত মাইকেলার এই যাত্রা মহাকাশ পর্যটনের ইতিহাসে এক বড় মাইলফলক।
মহাকাশ ভ্রমণের ইচ্ছার কথা জানিয়ে ইন্টারনেটে একজন অবসরপ্রাপ্ত মহাকাশ প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করেছিলেন মাইকেলা। সেই প্রকৌশলীর সহায়তায় গত 20 ডিসেম্বর মাইকেলা এবং আরও 5 আরোহীকে নিয়ে মহাকাশের উদ্দেশ্যে যাত্রা করে ধনকুবের জেফ বেজোসের প্রতিষ্ঠিত মহাকাশ পর্যটন সংস্থা ব্লু অরিজিনের নিউ শেপার্ড রকেট। তারা মহাকাশের কথিত সীমানা কারমান লাইনের ঠিক ওপরে ওঠেন। মাইকেলার এই ঐতিহাসিক যাত্রার সময় ছিল প্রায় 10 মিনিট। শব্দের চেয়ে 3 গুণ গতির রকেটে চড়ে মাইকেলা ও তার 5 সহযাত্রী কারমান লাইন পেরিয়ে যান এবং নিরাপদে ফিরে আসেন। এটি ছিল আমার জীবনের সেরা অভিজ্ঞতা। মহাকাশের চারপাশের দৃশ্য এবং ভেসে থাকার বিষয় আমি অনেক উপভোগ করেছি। রকেটে করে ওপরে ওঠার প্রতিটি ধাপ ছিল অন্যরকম এক অনুভূতি। ভরশূন্য অবস্থায় মাইকেলাকে সহায়তার জন্য তার পাশে ছিলেন স্পেস এক্সের সাবেক নির্বাহী ও তার বন্ধু হ্যান্স কনিক্সম্যান। প্রয়োজনে মাইকেলাকে সাহায্য করার প্রশিক্ষণও নিয়েছিলেন তিনি। এছাড়া মাইকেলার ক্যাপসুলে প্রবেশ ও বের হওয়ার সুবিধার জন্য গ্রাউন্ড সাপোর্ট সরঞ্জাম যোগ করা হয়েছিল। সমুদ্রপৃষ্ঠ থেকে 100 কিলোমিটার ওপরে কারমান লাইনকে মহাকাশের সীমানা ধরা হয়। এই মিশনটি ছিল ব্লু অরিজিনের 16তম মানববাহী ফ্লাইট। ব্লু অরিজিনের মূল লক্ষ্যই হল মহাকাশ যাত্রাকে সবার হাতের নাগালে নিয়ে আসা, যাতে পেশাদার নভোচারীর পাশাপাশি অতি উৎসাহী মানুষেরাও মহাকাশ ভ্রমণের সুযোগ পান। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। খেলার খবর। বাংলাদেশের পাশে দাঁড়াতে টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এমনটাই জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বুধবার ইসলামাবাদে মন্ত্রিসভার বৈঠকে এই মন্তব্য করেন তিনি। বাংলাদেশের পাশে থাকার কথা উল্লেখ করে শাহবাজ বলেন, পাকিস্তান খুব ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছে। এদিকে নিজেদের অবস্থান পরিষ্কার করায় পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এই ধন্যবাদ জানান ক্রীড়া উপদেষ্টা। এই ছিল এখনকার মতো। দুপুর 2টায় দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া তথ্য বিনোদনের আরও খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।